হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আমি তুষার। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য নিয়ে এলাম টাটকা টাটকা তাজা তাজা ভিটামিন সি সমৃদ্ধ শীতকালীন টক ফল জলপাই। তো কার কার জিভে পানি চলে এসছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই দিকে আমি নিয়েছি রাঁধুনি প্যাকেট মশলা, এগুলো হচ্ছে 5 ফোড়ন। আমি এখানে 2 প্যাকেট 5 ফোড়ন নিয়েছি। আর ঠিক 5 ফোড়নের সমপরিমাণ এখানে আমি আস্ত ধনিয়া নিয়েছি। দেখতেই পাচ্ছেন 2টা বাটি কিন্তু সমান সমান। তো আমি এগুলো এখন একটু হালকা টেলে এরপর ব্লেন্ড করে নিব। আর এখানে আমি বেশি করেই নিয়েছি, আসলে আচারের জন্য যতটুকু দরকার হবে তো দিব, আর বাকিটা আমি রেখে দিব, কারণ এই মশলাটা আমি বিভিন্ন খাবারে ব্যবহার করে থাকি। তো ইনশাল্লাহ অবশ্যই বেঁচে থাকলে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি খাবারে আমি এই মশলাটা ব্যবহার করি। তো আমি কিন্তু হালকা জালে একটু হালকা করে টেলে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করেছি কারণ কড়াইটা যথেষ্ট গরম আছে। এই গরমেই কিন্তু বাকিটা ভাজা হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আমি অফ ক্যামেরায় জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি আমার হাতের সাহায্যে ভালোভাবে চটকে নিব, কারণ খুন্তি দিয়েও কিন্তু এই কাজটা করা যায়। তবে হয় কি, করতে গেলে একটু শ্রমটা বেশি দিতে হবে, সময় নষ্ট হবে। তো এর জন্য আমি হাত দিয়েই চটকে নিয়েছি। আসলে কাজ যেহেতু আমাকেই করতে হবে, বা যার যার কাজ তার তার, তো যতটা সহজভাবে সুন্দরভাবে করে নেওয়া যায়। তো এখন আমি একটা হাঁড়িতে জলপাইগুলো দিয়েছি, এরপর অনেকটা পরিমাণে চিনি দিয়েছি, একটু আমি মরিচের গুঁড়া দিয়েছি, তারপর হচ্ছে আমি লবণও দিয়েছি। ব্যাস, এই মশলাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে আচারটা রান্না করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই দিকে সেই মশলাটা আমি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর আমি কিন্তু একেবারে মিহি করে করি নাই, একটু মানে আধভাঙা করে করেছি। আর এই তো প্রায় কিন্তু হয়ে এসছে আচারটা। এই পর্যায়ে আমি একটু এখানে বিট লবণ দিয়েছি। বিট লবণ দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে আচার খেতে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আচারটা দেখতে। আর এই পর্যায়ে আমি এখান থেকে কিছুটা পরিমাণে সেই 5 ফোড়ন আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আচার কিন্তু অতিরিক্ত সময় বসে রান্না করলেও কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমি একটা কড়াইতে খুব সামান্য পরিমাণে নামমাত্র সরিষার তেল দিয়েছি, আর জাস্ট কয়েক টুকরা আমি এখানে রসুন থেতো করে দিয়েছি। আমি কিন্তু এবার আচারটা একটু অন্যরকম ভাবেই তৈরি করছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আচার মানে হচ্ছে গিয়ে আমরা মনে করি ভিনেগার, অনেক অনেক সরিষার তেল, তারপর হচ্ছে গিয়ে সরিষা বাটা, এরপর আরো অনেক মশলা অনেকেই ব্যবহার করে থাকি। তবে আমি এবার কিন্তু অনেক কম মশলায় খুব মজা করে আচারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু চেক করে দেখেছি, আর একটু বিট লবণ দেওয়ার দরকার ছিল, দিলাম। এরপর আমি আর একটু পরিমাণে সেই গুঁড়া মশলাটা দিলাম। আর এই যে দেখেন, এখানে আমি টাটকা টাটকা ধনিয়া পাতা সেগুলো কুচি করে কেটে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এরপর আমি নামিয়ে নিব। বিশ্বাস করেন এত মজার ছিল আচারটা। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার আইডিয়া থেকে করা। আসলে কখনো আমরা দেখে শিখি, ঠেকে শিখি, কতভাবে শিখি, তাই না? তো আমিও অনেক সময় অনেকেরটা দেখে অনুকরণ করি, আমার ভালো লাগে শিখতে। তবে মাঝে মাঝে নিজের আইডিয়া দিয়েও করি। এরপর হচ্ছে আমি একটা বড় থালায় আচারটা ছড়িয়ে দিলাম, এবং শেষ পর্যায়ে আমি আরো কিছুটা মশলা ছড়িয়ে দিলাম। আর এই তো এক দৌড়ে আমি ছাদে চলে আসলাম, কারণ আচার বলে কথা, রোদ তো লাগাতেই হবে। সত্যি বলতে ন্যাচারাল সবকিছুই সুন্দর, আচারে রোদ না লাগালে আচারের পরিপূর্ণতা আসে না। এই আচারে আমি অনেকটা পরিমাণে 5 ফোড়ন ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি, কারণ ছোটবেলায় যে স্কুল গেটের সামনে আচার কিনে খেতাম সেই ফ্লেভার পাওয়া যাবে এই মশলাটা বেশি ব্যবহারের জন্য। আর যেহেতু আমি সরিষার তেল বা ভিনেগার ব্যবহার করি নাই, এর জন্য কাঁচা জলপাইয়ের একটা সুন্দর ফ্লেভার অটুট থাকবে। এরপর আমি একটা রোদ লাগিয়ে ঠান্ডা করে বয়াম ভরে নিচ্ছি। এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, যেহেতু আমি ভিনেগার আর সরিষার তেল ব্যবহার করি নাই, সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। তাছাড়া ওগুলো ব্যবহার করলেও আজকাল আচার টিকে না, নষ্ট হয়ে যায়। আর এই ডিপ ফ্রিজে রাখার পদ্ধতিটা আমি আমার আম্মার কাছে শিখেছি। যখন ইচ্ছা তখন বের করা যাবে, এমনকি এক্সট্রা একটা বয়ামে ঢেলে নেওয়াও যাবে, তারপর নর্মাল ফ্রিজে সেই বয়ামটা রাখলেই হবে। তো সবাই ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।